আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, আপনাদের মাঝে ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা সরকার গঠন করতে চাচ্ছে। আমি বলেছি এটা আমার ব্যক্তিগত মতামত। এই আমার ব্যক্তিগত মতামতটি নানা রকম টিভি চ্যানেলের খবরের উপর ভিত্তি করে, দেশের বর্তমান প্রেক্ষাপটের উপর ভিত্তি করে, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আগামী সংসদ নির্বাচনে কারা সবচেয়ে জেতার সম্ভাবনা বেশি, এটা নানা রকম টকশোর উপর বিবেচনা করে, নানা রকম টিভি চ্যানেলের গবেষণা, নানা রকম প্রতিবেদন, বাংলাদেশের সাধারণ জনগণের কথা এবং পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে এবং প্রবাসীরা কাকে চায় সব কিছু অ্যানালাইসিস করেই এই বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতে আসলাম যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে ক্ষমতায় যাচ্ছে। অলরেডি আপনারা থাম্বনেলে দেখেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠভাবে সিট পেয়ে ক্ষমতায় যাবে, এই কথাটি জরিপে উঠে এসেছে এবং আমি নিজেও বলেছি যে এটাই সম্ভাবনা সবচেয়ে বেশি, 99% সম্ভাবনা। আমি এত জোর দিয়ে কেন বলতেছি, অবশ্যই এই কথাটি জানতে হলে প্রমাণ সহকারে কথা হবে, ভিডিওটি দেখতে থাকুন। বিএনপি কেন আগামী সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ সিট পেয়ে জিতবে, আর এক নাম্বার কারণ হলো তারেক রহমান। তারেক রহমানের মতো একজন গুণী ব্যক্তি যে দলের প্রধান হয়, সে দলের অবশ্যই ভোট ব্যাংক বেড়ে যায়। অনেকেই বলবেন যে তারেক রহমানের বিগত দিনের নানা রকম রেকর্ড আছে, সেগুলো রেকর্ড আসলে রাজনীতি করলে সবারই থাকে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা তো যারা মূল জায়গায় আছে তারা অবশ্যই জানেন। প্রায়গুলোই মিথ্যা প্রমাণিত হয়েছে। তো বর্তমান প্রেক্ষাপটে দেখেন, বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা বক্তব্য এই যে তারেক রহমানের অ্যানালাইসিস করেন, যদি কোনো ব্যক্তি, আওয়ামী লীগেরও কোনো ব্যক্তি যদি তারেক রহমানের বক্তব্য শুনে, অবশ্যই সে বিএনপির ভক্ত হয়ে যাবে। জামাতের লোক বলেন বা আওয়ামী লীগের লোক বলেন বা এনসিপি বলেন বা যে কোনো লোকের যদি আসলেই নিরপেক্ষভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য শোনেন, অবশ্যই তিনি তাকে ভালোবাসতে বাধ্য হবে। ভোট না দিলেও তাকে ভালোবাসতে বাধ্য হবে। অন্তত এটা বলতে পারবে যে আমরা বিএনপিকে পছন্দ না করলেও বিএনপির যে প্রধান আছে তাকে আমরা পছন্দ করি, কারণ সে খুবই ভালো মানুষ বা ভদ্র মানুষ। তো অন্তত তার যে বিনয়ী আচরণ, তার যে নম্র ভদ্র এবং মেধাসম্পূর্ণ দল পরিচালনার যে টেকনিক, এটার উপর ভিত্তি করে বিএনপির ভোট ব্যাংক আরও বেড়ে গেছে। বিগত কিছুদিন আগে বিএনপির মনে হচ্ছিল যে জামাতের সাথে কন্টেস্টে টিকবে না, এবং জামাত যখন একে একে অনেকগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনে একে একে জিতে গেল, তখন মনে হলো যে বিএনপি মনে হয় এবার সম্ভাবনা অনেকটাই কমে গেল। কিন্তু তারেক জিয়ার নেতৃত্বে দারুণভাবে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে এবং বর্তমান জরিপে বিএনপি সবচেয়ে এক নাম্বার দল, যে জরিপে জামাত ইসলাম বিএনপির ধারে কাছেও নেই। আসলে ভোট হচ্ছে জনগণের হাতে। তবে জনগণ বর্তমান দেখেন আপনারা, প্রত্যেকটা টিভি চ্যানেল খবর থেকে শুরু করে প্রত্যেকটা নিউজ চ্যানেল অথবা যে ভিডিও আপলোড করতেছে, প্রতিটা মানুষের কমেন্টে দেখবেন যে জনগণ কোন দলের পক্ষে বেশি কমেন্ট করতেছে। কিছুদিন আগেও যেখানে বিএনপিকে গালাগালি করতো, কিন্তু এখন বিএনপির পক্ষে অনেক লোকজন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবং আগে বিএনপির যারা কর্মীরা ছিল, নেতাকর্মী ছিল, তারা তেমন একটা ফেসবুকে সময় দিত না, কিন্তু এখন প্রচুর সময় দিচ্ছে। এবং নতুন যারা কর্মী হচ্ছে তারাও কিন্তু প্রচুরভাবে মানে তাদের দলীয় কার্যক্রম কিন্তু পরিচালনা করছে এবং ভালো কাজের মধ্যে তারা ইনভলভ হচ্ছে। তারেক জিয়ার নেতৃত্বে ভালো কাজের মধ্যে তারা ইনভলভ হচ্ছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিএনপির জন্য। আমার মনে হয় আগের বিএনপির কথা ভুলে যান। বিগত দিনে বিএনপি কি করেছে না করেছে এই কথা ভুলে যান। ভালো কাজও করেছে, দুর্নীতিও করেছে, সব কিছু আছে বিএনপির নামে, কিন্তু আমার মনে হয় এগুলো আপনাদের ভুলে যাওয়া উচিত। বর্তমান তারেক জিয়ার নেতৃত্বে যে বিএনপি হবে, সেটা অবশ্যই আগের চাইতে শত গুণ ভালো বিএনপি হবে। এটা আমার মনে হচ্ছে আর কি, এটা তার নেতৃত্ব গুণে মনে হচ্ছে, সে যেভাবে দলকে পরিচালনা করতেছে, যার কারণে এটা বলতে বাধ্য হলাম। তো দুই নম্বর পয়েন্ট হলো বিএনপির ভিতরে যে কোন্দলটা ছিল সেটা অনেকটা নিরসন হয়ে গেছে। এখন নেতাকর্মী একে অপরকে রেসপেক্ট দিয়ে কথা বলে। আপনারা দেখেছেন কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম ছাতা ধরে আছেন সালাউদ্দিনের মাথার উপরে, আবার সালাউদ্দিন ছাতা ধরে আছে মির্জা ফখরুল ইসলামের মাথার উপরে। দেখেন ছবিটা, মানে অসাধারণ। এরকম রাজনীতিতে এরকম ভ্রাতৃত্ব এটাই তো দরকার বাংলাদেশে, নাকি? এগুলো আসলে মানুষকে
মানে মানুষের অন্তরে গেঁথে যায়। আসলে এই বিষয়টি কিন্তু ফখরুল ইসলাম ইচ্ছে করে এটা করেননি যে আমি এটা করব, জনগণ আমাকে ভালোবাসবে, বাহবা দেবে, এই উদ্দেশ্যে কিন্তু করেন নাই। অনেকেই নেতাকর্মীরা কিন্তু উদ্দেশ্য প্রণীতভাবে কাজ করেন, ভালো কাজ করেন, মনে করেন যে এর জন্য আমি প্রশংসিত হব এবং আমার ভ্যালু বেড়ে যাবে। কিন্তু এখানে মির্জা ফখরুল ইসলাম যেটা করেছেন সেটা উনি এই চিন্তা থেকে করেন। উনি ওনার মানে ওনার ভিতরের যে একটা সুন্দর মন আছে সেটা দেখিয়ে দিয়েছেন এবং ওনার সফটনেস কতটুকু সেটা দেখিয়ে দিয়েছেন এবং ভ্রাতৃত্ব উনি দেখিয়ে দিয়েছেন। তো যার কারণে নেটিজেনরা কিন্তু প্রচুর এখানে মির্জা ফখরুল ইসলামকে বাহবা দিচ্ছেন, অনেকেই সমালোচনা করেন, তারা পর্যন্ত বাহবা দিতে বাধ্য হচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আসলে একজন যোগ্য এবং ভদ্র মানুষ। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কিছু বিষয় নিয়ে সমালোচনা আছে, যেমন তাকে ভারত প্রীতি বেশি আছে তার ভিতরে, বা অন্য অন্য কিছু বিষয় নিয়ে সমালোচনা আছে তার, তবে এটা খুবই কম। মির্জা ফখরুল ইসলামকে ভালোবাসেন বাংলাদেশের মনে হয় শতকরা বেশিরভাগ মানুষই। কিছু সংখ্যক মানুষ তাকে নিয়ে সমালোচনা করেন, যারা এখন বুঝতে পারছেন যে আসলেই তিনি একটা সৎ, মেধাবী এবং যোগ্য নেতা। আসলে রাজনীতির প্রেক্ষাপটে অনেক কিছুই তারা বলে থাকেন। 3 নম্বর পয়েন্ট হলো বর্তমান বিএনপির তৃণমূলের যে কাজ করতেছে, বর্তমান বিএনপির তৃণমূলের যে নেতাকর্মীগুলো আছে তারা ব্যাপকভাবে কিন্তু প্রচার চালাচ্ছে এবং ভালো কাজে ইনভলভ হয়েছে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারেক জিয়ার নির্দেশে তারা ভালো কাজে ইনভলভ হচ্ছে, সমাজের নানা রকম মানুষকে সহযোগিতা করতেছে এবং ভালো কাজগুলো তারা বেছে বেছে করতেছে, যাতে বিএনপি মানুষের মন জয় অলরেডি করে ফেলেছে এবং আগামী সংসদ নির্বাচনে বিএনপি ভালো সংখ্যক সিট পেয়ে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে তারেক জিয়ার আগমন। আসলে বিএনপি কিন্তু একটা এখানে মাস্টার প্ল্যান করেছেন, সেটা হচ্ছে তারেক জিয়া কেন আগে আসেননি। এই বিষয়টি নিয়ে অনেকেই কথা বলেছে, এই বিষয়টি নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছেন, এই বিষয়টি নিয়ে অনেকে সমালোচনাও করেছেন। আমি আসলে যেটা বুঝি যে তারেক জিয়া কেন এখনও আসতেছেন না, আসলে কিন্তু আসতে পারেন, ওনার মামলা কিন্তু নেই, আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত আসতেছেন না কেন? আমার যেটা মনে হয় যে এখানে বিএনপি একটা মাস্টার প্ল্যান করেছে। সেটা কি আপনারা জানেন যে কোনো টাইমে যখন তারিখ যে আসবে তখন আপাতত 6-7 দিন থেকে 15 দিন বিএনপির মধ্যে একদম অন্যরকম একদম চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হবে এবং সেখানে যে ভাবমূর্তি সেটা কাজে লাগিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যেন এই জনপ্রিয়তা কাজে লাগাতে পারে, সেটা আসলে প্ল্যান করে রেখেছে। তার কারণে তারেক যে যত দেরিতে আসবে এখন বিএনপি তত লাভ। এক দিক দিয়ে মনে হচ্ছে, অন্য দিক দিয়ে আবার লস হতে পারে, যেমন নানা রকম বৈদেশিক কূটনীতিকদের সাথে আলোচনা করতে পারতেছে না। তারেক যে থাকলে এগুলো মিটিং করতে পারতো, অনেক কাজকর্ম এগিয়ে যেত অথবা ভালো কিছু হতো। কিন্তু আমার মনে হয় ওনারা মাস্টার প্ল্যান করেছে, যখন তারেক যে আসবে তখন মনে করেন যে এই যে আমেজটা থেকে যাবে, তারেক যে চলে এসেছে এই আমেজে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমেজ চলে যাবে এবং তখন মানুষ এই আবেগে, এই সেন্সিটিভ ইস্যুতেই ভোট দেবে। তো এটা হয়তো কাজে লাগানোর জন্যই কিন্তু তারেক জিয়া দেরিতে আসতেছে এবং এটা আসলেই কাজে লাগবে, বাস্তবেই কাজে লাগবে। একটা কথা মনে রাখবেন, যেদিন খালেদা জিয়া আসলো এয়ারপোর্টে, চিন্তা করেন ওই চিকিৎসা করে, সেদিন ঢাকা শহর পুরো বাংলাদেশের একটা কেমন অবস্থা হয়ে গেছিলো। বিএনপিকে মনে হয় কেউ ঘৃণা করে না, সবাই ভালোবাসে, এরকম একটা বিষয় হয়ে গেছিলো। কিন্তু ঠিক ওরকম বিষয় হয়ে যাবে তারেক জিয়া যখন আসবে। তো এইটাই কাজে লাগাতে চাচ্ছে বিএনপি এবং এই টেকনিকের জন্যই তারেক জিয়া দেরি করে আসতেছেন বলে অনেকেই মনে করতেছেন, বিশেষজ্ঞরা মনে করতেছেন। তো আপনার কি মতামত আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো আজকের মতো তো আপনারা কি মনে করেন, আগামী সংসদ জাতীয় নির্বাচনে কারা উঠবে, বিএনপি নাকি জামাত ইসলাম? অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।